নমস্কার। গল্প বলবো বলে পরিবারের পুরানো ও নতুন সকল সদস্যদের জানাই আমার আন্তরিক অফুরন্ত ভালোবাসা। ঈশ্বরের আশীর্বাদে আশা করছি সকলেই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। সত্যি বর্তমানে আমাদের সমাজ ব্যবস্থার কি অবস্থা হয়েছে। শিক্ষিত হয়েও যোগ্য হয়েও মানুষ রোজগারের কোনো সন্ধান পাচ্ছে না। পেটের দায়ে, পরিবারের দায়িত্বের তাগিদায় মানুষ ছোট বড় যে কোনো কাজই বেছে নিচ্ছে। পরিবারের সম্মানের কথা মাথায় রাখলে চলছে না। MA, BEd, MBA এত কিছু যোগ্যতা থাকার সত্ত্বেও মানুষকে রিক্সা চালাতে হচ্ছে, ডেলিভারির কাজ করতে হচ্ছে। সমাজ ব্যবস্থা ধীরে ধীরে তলানির দিকে যাচ্ছে। এই রকমই এক গল্প আজ আপনাদের শোনাব। আজ শোনাব শ্রদ্ধেয় লেখক সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা ছোট গল্প অধঃপতন। দত্তপাড়ায় টিউশন পড়িয়ে ফিরছি, রাত 9:30। সাইকেল চালাতে চালাতে মুখ তুলি, বিশ্বাসবাড়ির বারান্দায় আলো জ্বলছে না। অর্থাৎ কঙ্কনা আজও আমার অপেক্ষায় নেই, কিছুদিন ধরেই থাকছে না। কঙ্কনা ছিল আমার সম্ভাব্য প্রেমিকা। সম্ভাব্য প্রেমিকা আমার জীবনে প্রচুর এসেছে, তার কারণ আমার চেহারার আভিজাত্যের ছাপ। আমি বড় ঘরেরই ছেলে, যদিও আমাদের অবস্থা এখন তলানিতে। আমার প্রপিতামহ জয়ব্রত চট্টোপাধ্যায় ছিলেন হাইকোর্টের নামী উকিল। আমাদের বিশাল বাড়িটা এখন ভগ্নপ্রায়, শরিকি জটিলতায় বিক্রি করাও অসম্ভব। ওই বাড়িটা প্রপিতামহই তৈরি করেছিলেন, ওনার নামেই আমাদের পাড়ার নাম চ্যাটার্জি পাড়া। ঠাকুরদা ছিলেন সংস্কৃতের অধ্যাপক, বাবা ছিলেন হাই স্কুলের প্রধান শিক্ষক। 2 মেয়ের বিয়ে দিয়ে শেষ বয়সে বাবা নিঃস্ব হয়ে গিয়েছিলেন। দাদা বড় চার্টার্ড ফার্মে চাকরি করত বলছি, কারণ মাস 8 হলো দাদা পাগল হয়ে গেছে, চাকরিটা গেছে তার। কোম্পানির থেকে পাওয়া সামান্য টাকা ওরই চিকিৎসার খরচে বেরিয়ে গেছে। এখন সংসার চালানোর উপায় বলতে আমার টিউশনির কিছু টাকা আর বৌদির বিজনেস। মাঝারি মাপের একটা বিস্কুট কোম্পানির সাব ডিলার বৌদি, রোজগার তেমন নয়। আমাদের ওয়ার্ডের কাউন্সিলর সনাতন দা একদিন বলল, বিজন, আমি সরকারি লোন বার করে দিচ্ছি, টোটো কিনে চালা, তোর বাড়ির অবস্থা তো জানি। সনাতন দা কাউন্সিলর হলেও চ্যাটার্জি বাড়ির স্ট্যাটাসে ওঠা ওর পক্ষে সম্ভব নয়, তাই আমাকে নিচে নামিয়ে আনতে চাইছে। একটা ভদ্রস্থ চাকরি আমার ভীষণ দরকার, কিছুতেই পাচ্ছি না। সরকারি চাকরির আশায় টাকা দিয়ে অনলাইনে ক্লাস করছি। 30 পেরোলাম। আমার অনিশ্চিত ভবিষ্যতের কারণে সম্ভাব্য প্রেমিকার সংখ্যা কমতে কমতে কঙ্কনাতে এসে ঠেকেছিল। সেও আর রইল না। কঙ্কনা সরে গেল সম্ভবত দাদার খবরটা জেনে। কে আর পাগল থাকা বাড়িতে সংসার করতে চায়? আমার দাদা কিন্তু অত্যন্ত শান্ত পাকু, মুখে কোনো কথা নেই, ইশারাও নেই। আমাদের চিনতে পারে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ হয় আমার। সকালে উঠে চা বিস্কুট খেয়ে মোবাইল হাতে বেরিয়ে পড়ে। রাস্তায় যেতে যেতে হঠাৎ দাঁড়িয়ে পড়ে ছবি তোলে, কোনো নির্দিষ্ট লক্ষ্যবস্তু নেই, তুলে যায় অজস্র ছবি। দাদার যে কোনো ফটোগ্রাফির উপর ঝোঁক ছিল তা কিন্তু নয়। দাদার তোলা ফটোগুলো খুব অদ্ভুত, যেমন রাস্তার কলে জল পড়ে যাওয়ার ছবি, পুকুর অর্ধেক বুজিয়ে ফেলার ছবি, পুলকার উপচে পড়া ছাত্রছাত্রীর ছবি, লক আউট হওয়া কারখানার ছবি। দাদার তোলা ওই এলোপাথারি ছবি আমাকে খুব টানে। মনে হয় কি যেন একটা মিল আছে ছবিগুলোর মধ্যে, ধরতে পারি না। রোজ রাতে দাদা ঘুমিয়ে পড়লে ওর মোবাইলটা নিয়ে নেই। মাঝরাতে ঘুম থেকে উঠে দাদা অস্থির হয়ে পায়চারি করে, তাই বৌদি আর দাদার সঙ্গে শোয় না, আমিই শুই। বাড়ি চলে এলাম, সাইকেল থেকে নেমে দরজার কাছে যাই, বেল টিপি। বৌদি খুলে দেয় দরজা। জিজ্ঞাসা করি, দাদা ফিরেছে? হ্যাঁ ফিরেছে, খেয়ে দিয়ে একটু আগে শুতে গেল। খেয়ে উঠে দাদার পাশে শুলাম।
দাদার মোবাইলটা নিয়ে আজকের তোলা ছবিগুলো দেখছি। একটা ছবিতে এসে চমকে উঠি। হাই স্কুলের সামনে বৌদি দাঁড়িয়ে, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ডাবওয়ালা, ফুচকাওয়ালা পরিবৃত হয়ে আড্ডা মারছে ওদের সঙ্গে। বিরক্ত লাগলো। ফোনটা হাতে নিয়ে পাশের ঘরে যাই, বৌদিকে ডাকি। ছবিটা দেখিয়ে ভৎসনার সুরেই বলি, তোমার কি কোনো সেন্স নেই? এদের সঙ্গে আড্ডা মারছো তুমি? পাড়ার লোক দেখলে কি বলবে? বৌদি আমার কথায় পাত্তা দিল না, হালকা গলায় বলল, এরা আমার অনেক কাজ করে দেয়, বিনা পয়সায় মাল ডেলিভারি দিয়ে আসে পার্টির কাছে। এ বাড়ির জন্য পরন্ত বাজার থেকে সস্তায় আলু, আনাজপাতি, মাছ এনে দেয়। আর আমি রিক্সা বা টোটোয় গেলে ওরা পয়সা নেয় না। ওরা আছে বলেই আমি সংসারটা কোনো মতে টানছি। না না, তুমি আর ওদের সঙ্গে মিশবে না। তুমি চ্যাটার্জি বাড়ির বউ, এটা ভুলে যেও না। 1 মাস কেটে গেছে। আমি এখন টোটোওয়ালা। সনাতনদার টোপটা গিলে নিলাম। রোজগার ভালোই হয়, বৌদিকে আর বিজনেস করতে হয় না। এত বড় পরিবর্তনেও দাদার কোনো হুঁশ নেই। কদিন আগে দুপুরে বাড়ি ফেরার সময় দাদাকে দেখলাম রাস্তায়। টোটো দাঁড় করিয়ে বললাম, উঠে এসো, বাড়ি যাচ্ছি। কথা কানে নিল না দাদা। হাতে মোবাইল তুলে আমার ছবি তুললো, তারপর হাঁটতে শুরু করলো সোজা। আজও বাড়ি ফিরছি, খড়ো রোদের মধ্যে খুঁজছি দাদাকে। যতই নীরব থাকুক দাদা, দু ভাই একসঙ্গে খেতে বসতে আজও ভালো লাগে আমার। বাড়ি ফিরে শুনলাম দাদা খেয়ে ফের বেরিয়ে গেছে। স্নান সেরে আমি এখন আয়নার সামনে চুল আঁচড়াচ্ছি। বৌদি এলো ঘরে, শান্ত স্বরে বলল, MA BEd করে টোটো চালাতে ভালো লাগে? প্রেস্টিজে লাগে না? না, লাগে না। বৌদি আমার কাছে এগিয়ে এসে বলল, আমি জানি আমাকে বাঁচাতে তুমি টোটো চালানো ধরলে। আমাকে ভালোবাসো তুমি? এতই যদি ভালোবাসো তাহলে আমার বাকি অপূর্ণতাটুকুও পূরণ করে দাও। আমাকে অবাক করেই আচমকায় বৌদি বক্ষলগ্ন হলো। উন্মুখভাবে ঠোঁট খুঁজছে আমার। বৌদিকে সরিয়ে দেওয়ার বদলে আরও জড়িয়ে ধরছি আমি। আমার নারী সঙ্গহীন উপসী শরীরে যেন ঘোর লেগে যাচ্ছে। হঠাৎ দরজা খুলে গেল। দাদা ঘরে ঢুকে নির্বিকার চিত্তে মোবাইলে ছবি তুলতে থাকে আমাদের। তীব্র অস্বস্তিতেও হঠাৎ মাথায় এসে যায়, দাদা কিসের ছবি তোলে? দাদা সমাজের অথবা মানুষের অবক্ষয় কিংবা অধঃপতনের ছবি তুলে রাখে। আজকের গল্পটি এখানেই সমাপ্ত করলাম। গল্প বলবো বলের থেকে আমি সঞ্চিতা ছিলাম এতক্ষণ আপনাদের সাথে। দেখুন কি নির্মম পরিণতি হলো না একটা পরিবারে। ছেলেটি যদি একটা ভালো চাকরি পেত, হয়তো ছবিটা অন্যরকম হতো। সম্পর্কের সমীকরণগুলো হয়তো পাল্টে যেত না। আচ্ছা, ছোট কাজ বললাম বলে কেউ কিন্তু খারাপ মনে করবেন না, এ কথা তো ঠিক। মানুষ সৎ পথে যে কোনো কাজই করতে পারে, সেটা ছোট নয়। আসলে আমরা তো সকলেই নিজেদের যোগ্যতা অনুযায়ী কর্মসন্ধান করে থাকি। সেটা না পেলে তখন আমাদের ভীষণ খারাপ লাগে। সেই হিসাবেই কিন্তু আমি কথাটা বলেছি। আমার কথায় কারোর যদি খারাপ লেগে থাকে বা কেউ আঘাত পেয়ে থাকেন, আমায় মার্জনা করবেন। যাই হোক, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার গল্প বলবো বলে পরিবারে নতুন সদস্য হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। গল্পটি ভালো লাগলে এটি লাইক করবেন ও সকলের সাথে শেয়ার করবেন। আপনাদের ভালোবাসা ও পাশে থাকার আশা নিয়ে বিদায় নিলাম। কথা হবে আগামী রবিবার নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। শুভরাত্রি।